আমি আপনাকে ভালোবাসি সিনিয়র। নিজের চেয়ে 1 বছরের কম বয়সী মামাতো ভাইয়ের কথা শুনে চকিত হলো কিম তেইহং। সামনে দাঁড়িয়ে থাকা জিয়ন জাংকের ঠোঁটে বিদ্রুপের হাসি। তে বিষয়টাকে রসিকতা বলে ভাবতে চেয়েও পারল না। কঠোর কণ্ঠে বলল, ব্যাড জোক। এমন ফালতু কথা যেন দ্বিতীয়বার আমার সামনে উচ্চারিত না হয়। জাংকুকের ঠোঁটে আবারও বাঁকা হাসি ফুটল। আমি কৌতুক করছি না সিনিয়র, আই এম সিরিয়াস। মুহূর্তেই আগুনের মতো জ্বলে উঠল তে। চট্টগ্রামে মামার বাড়িতে বেড়াতে এসেছে। রাজশাহীতে কেটেছে ওর শৈশব কৈশোর। বছরে একবার আসার মধ্যে সীমিত মামার বাড়ির সাথে সম্পর্ক, তাও প্রতি বছর নয়। পরিবারের একমাত্র মেয়ে সে। মামার 2 সন্তান, ছোট ছেলে জিয়ন জাংকুক আর বড় মেয়ে জিমিন। জিমিন তের চেয়ে 1 বছরের বড়। কম দেখা কম কথা, এমন অবস্থায় জাংকুকের কথা রসিকতা বলে মনে হচ্ছে না। ওর বয়স 20, জাংকুকের মাত্র 19 পূর্ণ হলো। জাংকুকের পরিবার মধ্যবিত্ত, তবু ওদের জীবনযাত্রার মান খারাপ নয়। ওদের বাড়ি একতলা ছাদ বিশিষ্ট। তের পরিবার নিয়ে এখানে এসেছে গতকাল। প্রকৃতিতে সন্ধ্যা নেমেছে। বাবার মামা ঘরের বাইরে, মার মামি ব্যস্ত রান্নাঘরের কাজে। জিমিন টিউশনি করতে গেছে বাইরে। একা একা বিরক্ত হয়ে তে ছাদে এসেছে, হাতে গরম কফি। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিল। এমন সময় হঠাৎ পিছন থেকে এই কথা। এর জবাবে কি বলা উচিত ঠিক করতে পারল না তে। জাংকুকের পরিবারের অন্য সবার সাথে ওর সম্পর্ক বেশ ভালো। একমাত্র ব্যতিক্রম জাংকুক, যার সাথে প্রয়োজনের বেশি কথা কখনোই হয়নি। তাহলে কোথা থেকে এলো ছেলেটার এই দুঃসাহস? কিভাবে পেল এমন কথা বলার সাহস? নিজের থেকে বয়সে বড় ফুফাতো বোনের সামনে এমন কথা কিভাবে বলতে পারলো? জাংকুক এখনো কলেজ শেষ করেনি, মাত্র ইন্টারের সেকেন্ড ইয়ারে। তে ইতিমধ্যে ভার্সিটিতে। কিছুক্ষণ ভাবলো সে, হয়তো কিশোর বয়সের আবেগ থেকে এসেছে এ কথা। বয়স কম, বুদ্ধির গভীরতা সীমিত। শারীরিক দিক থেকে তে অপরূপ সুন্দরী, লম্বা চওড়া সরু শরীরে উজ্জ্বল লাবণ্য। এ দেখেই বোধহয় ভুল বুঝেছে এই ছেলে। অন্যদিকে জাংকুকও কম নয়, বয়সের তুলনায় দৃঢ় শরীরের অধিকারী, মজবুত আর পেশিবহুল। তে ভাবলো এই পরিস্থিতি জটিল হতে পারে যদি অন্যরা জানতে পারে, তাই বিষয়টা এখানেই শেষ করা ভালো। সম্ভবত যদি ছেলেটাকে ভালো করে বোঝানো যায় তাহলে হয়তো নিজেই বুঝবে নিজের ভুলটা। তে দীর্ঘশ্বাস ফেলে শান্ত গলায় বলল, তোমার বয়স কত? বয়সে কি আসে যায়? বয়স তো শুধু সংখ্যা। অযথা ন্যাকামি আমার পছন্দ নয়। যা জিজ্ঞাসা করছি তার সোজা উত্তর দাও। জাংকুক ঠান্ডা ব্যঙ্গের হাসি এসে বলল, শুধু ন্যাকামি দেখলেন, আমার ভালোবাসা দেখলেন না সিনিয়র? তে দাঁতে দাঁত পিষে বলল, আমার প্রশ্নের জবাব দাও। 19। তে মৃদু হাসলো। প্রেম আর ভালোবাসা ওর জীবনে নেই। পড়াশোনায়ও বেশ ভালো, মনোযোগীও বেশ। তাই এসব আবেগের জন্য কখনো সময় রাখিনি। সেখানে এই ছেলে এসেছে প্রেমের প্রস্তাব নিয়ে। সে মৃদু হেসে বলল, একটা বাচ্চা ছেলে আমার সাথে প্রেম করতে চায়? হাউ ফানি। জাংকুক শুধু কথা বলার দূরত্ব এড়িয়ে সামনে এগিয়ে এলো। সামান্য কাছে আসতেই তে অস্বস্তি বোধ করলো। জাংকুক ওর লম্বা শরীর একটু নামিয়ে তের মুখের সামনে এনে ভারী গলায় বলল, ভুল করছেন সিনিয়র, প্রেম নয়, বিয়ে করবো আপনার। তে তীক্ষ্ণ চোখে তাকালো, রেগে বলল, অসভ্যতা করলে চর খাবে, দূরে সরে দাঁড়াও। জাংকুক হাসলো, অনায়াসে শরীর সোজা করে চুলে হাত বোলাতে বোলাতে বলল, অসভ্যতা কিছুই এখনো দেখেনি সিনিয়র। আপনি বললে এবার অসভ্যতা কাকে বলে, কত প্রকার, সব বিস্তারিত দেখাবো। তের রক্তে ক্রোধের আগুন জ্বলে উঠলো। এই ছেলে এবার সীমা ছাড়িয়ে যাচ্ছে নির্লজ্জভাবে। নিজেকে সংযত রেখে বলল, শোনো, তোমার বয়স কম। যাকে তুমি ভালোবাসা বলছো ওটা ভালোবাসা নয়, ওটা শুধু অ্যাট্রাকশন। সময়ের সাথে সাথে মিটে যাবে। জাংকুক হেসে বলল, অ্যাট্রাকশন? ওটা কি চুম্বক? তেমনই ভাবো, চুম্বকেরও ক্ষয় হয়, সময়ের সাথে এর আকর্ষণ শক্তি নষ্ট হয়। তোমার ক্ষেত্রেও এটা হবে। তাই এসব অর্থহীন কল্পনা ছেড়ে দাও, পড়াশোনায় মন দাও। তুমি তোমার বাবা মায়ের একমাত্র ছেলে। বড় হও, জীবনে প্রতিষ্ঠিত হও। এরপর ভালো জীবন সঙ্গী দেখে বিয়ে করে সুখে শান্তিতে থাকো, বুঝেছো? জাংকুক একটু কান দিল না তের কথায়, উদাসীন গলায় বলল, এত আদর্শের কথা বলে কোনো লাভ নেই সিনিয়র, আমার আপনাকেই চাই।
এই জিওন জাংকুক যাকে তাকে পছন্দ করে না। একবার যখন বলেছি আপনাকে ভালোবাসি, তখন আপনাকেই বিয়ে করব। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তার চেয়ে বয়সে বড় মা খাদিজাকে বিয়ে করেছে, তাই বয়সে বড় মেয়েকে বিয়ে করা সুন্নাত। তে রেগে গেল, এই ছেলে, আমি এতক্ষণ থেকে তোমাকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি, আর তুমি ক্রমাগত বেয়াদবি করছো। তুমি যদি সীমা ছাড়াও, তাহলে আমি মামাকে বলতে বাধ্য হব। জাঙ্কুক বাঁকা হাসলো, বলুন না, এতে আমারই বিয়ে তাড়াতাড়ি হবে। তে ধৈর্যের সীমা ফুরিয়ে গেল। এই ছেলের সাথে কথা বলে সমাধান অসম্ভব। সে তাড়াতাড়ি চলে যেতে উঠল। ঠিক তখনই জাঙ্কুকের হাত অপ্রত্যাশিতভাবে শক্ত করে ধরলো তের নরম কবজি। এতে হঠাৎ চমকে তের হাতের গরম কফির কাপ পড়ে গিয়ে সোজা লাগলো জাঙ্কুকের বুকে। শার্ট ভিজে গেল পুরোটা, গরম তরলে ভিজে গেল শরীর, কিন্তু জাঙ্কুক একটু টলল না। দাঁতে দাঁত চেপে সহ্য করলো সেই যন্ত্রণা। উল্টো ওর হাত আরো শক্ত করে আঁকড়ে ধরলো তের হাত। তে প্রাণপণে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু শারীরিক শক্তির অসম লড়াইয়ে হেরে গেল। ওর কানের কাছে মুখ এনে জাঙ্কুক ফিসফিস করে বলল, এত ছটফট করবেন না সিনিয়র, আপনার এই ছটফটানি আমার বুকের ভেতরের হার্টবিটকে আরো বাড়িয়ে দিচ্ছে, শুনতে পাচ্ছেন? তে ক্রোধে ফেটে পড়ল। মুহূর্তেই দ্বিধা না করে হাত তুলে দিল জাঙ্কুকের গালে, বসিয়ে দিল চর। বজ্রপাতের মতো তীব্র শব্দে চারপাশ কেঁপে উঠল। জাঙ্কুক হতবাক। তে দাঁতে দাঁত চেপে চোখে আগুন ঝরিয়ে রেগে উঠল, নোংরা ছেলে, তোর সাহস হলো কিভাবে আমাকে ছোঁয়ার? নোংরামি করার জায়গা পাসনি? ইতর বেয়াদব, আজকে তোকে শেখাবো এসব নোংরামির চিন্তা মাথা থেকে কিভাবে বের করতে হয়। তে প্রচন্ড রাগে চলে যেতে উঠতে পেছন থেকে জাঙ্কুকের গলা শোনা গেল, ওই সিনিয়র। তে মুহূর্তে রেগে ঘুরে দাঁড়ালো। জাঙ্কুক শান্ত ভঙ্গিতে গাল স্পর্শ করলো, যেখানে তে জোরে মেরেছিল। ঠোঁটের কোণে দুষ্ট হাসি ফুটিয়ে বলল, আজ যে গালে আপনার স্পর্শ পড়েছে, শীঘ্রই এই গালে আপনার ঠোঁটে স্পর্শ পড়বে, প্রস্তুত থাকুন। তে রাগে দাঁতে দাঁত চেপে বলল, অসভ্য ছেলে, তুই এত নোংরা আমি ভাবতে পারিনি। ছি! এই কথার পরে সে দ্রুত পায়ে ছাদ থেকে নেমে গেল। জাঙ্কুক দূরে দাঁড়িয়ে ঠোঁট কামড়ে ধীর গলায় বলল, বিয়ে তো আমি আপনাকেই করব সিনিয়র ডার্লিং। স্বামীর অধিকার আমাকে আপনারই দিতে হবে। আর আজ যে ব্যথা আপনি উপহার দিলেন, তার চেয়ে দ্বিগুণ ব্যথা আপনাকেও ভোগ করতে হবে, তবে ওটা হবে আনন্দময় শাস্তি, সুইট পানিশমেন্ট। তে, এই তে, তাড়াতাড়ি আয়। হঠাৎ মায়ের ডাকে চিন্তার সুতা ছিঁড়ে গেল তে। দীর্ঘ 3 বছর কেটে গেছে, এখন তে 23 বছরে পা দিয়েছে। আগের চেয়ে আরো সুন্দর হয়ে উঠেছে ওর চেহারা। তবে সবচেয়ে অবাক করার বিষয় হলো, সেই রাতের পর এই পুরো 3টে বছর জাঙ্কুকের অস্তিত্ব ওর কাছে অদৃশ্যই রয়ে গেছে। জাঙ্কুক এখন কেমন দেখতে, ওর শারীরিক পরিবর্তন কেমন হয়েছে সে জানে না। হঠাৎ গায়েব হয়ে গেল ছেলেটি। প্রতি বছর একবার করে মামার বাড়ি এসেছে তে, নিয়মের ব্যতিক্রম হয়নি। তবু এই 3বার আসা যাওয়ার সময় ছিল জাঙ্কুকের অনুপস্থিতিতে। জাঙ্কুক ইচ্ছে করেই নিজেকে লুকিয়ে রেখেছে। তের আসার খবর পেলেই জাঙ্কুক ঘর ছেড়েছে কয়েকদিনের জন্য। যতদিন তে থেকেছে ততদিন সে অনুপস্থিত থেকেছে, এমনকি একবারও ওর গলার আওয়াজও শোনেনি তে। এবার 4র্থবার এসেছে সে, কারণ জিমিনের বিয়ে। আসলে জিমিনের বিয়ে 1 বছর আগেই হয়েছিল, তবে তা ছিল একদমই ঘরোয়াভাবে। ওর স্বামী বিদেশে থাকে, ফোনে ভিডিও কলের মাধ্যমে বিয়ের রীতি সম্পন্ন করা হয়েছিল। এবছর জিমিনের স্বামী বিদেশ থেকে ফিরেছে, তাই সামাজিক নিয়ম মেনে বিয়ের পূর্ণ অনুষ্ঠান হচ্ছে। গায়ে হলুদের অনুষ্ঠানে এসেছে তে আর তার পরিবার। গভীর রাত, ঘরে মানুষের ভিড় বিশাল, চারপাশে কোলাহলের প্রতিধ্বনি। সারাদিন কেটেছে দৌড়ঝাঁপ ব্যস্ততায়। এখন রাত 12টা পেরিয়ে গেছে, চারপাশ অন্ধকারে ঢাকা, সমস্ত আকাশ জুড়ে নিস্তব্ধতা।
তের মা ঘুমানোর জন্য ডাকছে, তবু বিরক্তিতে একা বসে রইল মেয়েটি। ড্রয়িং রুমের নিঃসঙ্গ পরিবেশ, ওপর তলার ছাদে সবাই আনন্দে মেতে আছে। সময়ের সাথে সাথে জাঙ্কুকদের পারিবারিক আর্থিক অবস্থা ভালো হয়েছে, পরিবর্তন বেশ চোখে পড়ার মতো। বাবার মুখে শুনেছে জাঙ্কুক চাকরি পেয়েছে, তবু কেন যেন মানসিক অস্থিরতা স্পর্শ করছে তেকে। সেদিন সেই চর মারার পর তিনটি বছর ছেলেটার সামনে এলো না। অদ্ভুত আশ্চর্য, কেন এমন হলো? রাগ, অপমান, নাকি অন্য কোনো অজানা কারণ? হঠাৎ একদিন এসে অসভ্যতা করলো ছেলেটা, তারপর একাই হঠাৎ করে 3 বছর লুকিয়ে রইল। তাতে তের কি আসে যায়? ওর তো ভালোই, বিরক্ত করেনি তো। তবু মন খচখচ করে। সে তো ভেবেছিল অন্যদের মতোই জ্বালাবে, উত্তপ্ত করবে, পিছু নেবে, কিন্তু কিছুই হলো না। কেন হলো না? প্রশ্নগুলো জেগেছে দীর্ঘ 3টি বছর ধরে, শুধু উত্তর মেলেনি। অজানা অস্থিরতা থেকে গ্রাস করে রেখেছে, শান্তি মেলেনি। তাহলে কি ও চেয়েছিল জাঙ্কুক তার পিছু নেবে? কে জানে, আজও কি নিজের বোনের বিয়ের উৎসবে সে আসবে না? তের জন্য কি আজও সে লুকিয়ে থাকবে? 3টি বছর কেটেছে, প্রতিটি মুহূর্তে এসব চিন্তায় ঘুরপাক খেয়েছে অবিরাম তের মনে, তবু উত্তর পায়নি। তে দীর্ঘ সংশয়ের শেকল ছিঁড়ে উঠে দাঁড়ালো। ঠিক তখনই পিছনে ফিরতে হঠাৎ ধাক্কা লাগলো একজনের সাথে। পুরুষের শরীরের উপস্থিতি অনুভূতি হলো সামনে। তে মুখ গিয়ে ঠেকলো পুরুষটির চওড়া বুকে। হঠাৎ ধাক্কায় শরীর সামলাতে না পেরে চেতনা মুহূর্তে বিভ্রান্ত হলো মেয়েটি। আলোর অভাবে সে চিনতে পারল না লোকটাকে, তবু মজবুত শারীরিক গঠন, উচ্চতা, দৃঢ় বাহুর সংযোগ স্পষ্ট। পুরুষটি নির্দ্বিধায় দুহাতে আঁকড়ে ধরল তের বাজু। তে তীব্র চেষ্টায় সরে আসতে চাইল, কিন্তু শারীরিক শক্তির তারতম্য হেরে গেল। ঠিক সেই মুহূর্তে গরম নিঃশ্বাস স্পর্শকাতর স্তরে এসে লাগলো। পুরুষটি তার ঠোঁট তের কানের কাছে এনে গভীর ভারী গলায় বলল, সিনিয়র সিটিজেন কি কাউকে খুঁজছেন? শব্দটি শোনা মাত্র মেরুদণ্ড বেয়ে বরফের স্রোত বয়ে গেল। স্নায়ুতে বিদ্যুতের ধাক্কা খেলো মুহূর্তে। সেই গলার আওয়াজ, অনেকগুলো বছর পর আজ আবার সমগ্র সত্তা জমে গেল। রক্তে মাংসে শীতল অনুভূতি। জাঙ্কুকের ঠোঁটে বাঁকা হাসি ফুটে উঠল। ফিসফিস করে বলল, আমাকে খুঁজছিলেন সিনিয়র? এতটুকু বলার পর হঠাৎই শিথিল হলো ওর শক্ত হাত। সে স্থির দাঁড়িয়ে অবিচল চোখে দেখলো সামনে দাঁড়িয়ে থাকা প্রিয় মানুষটার দিকে। তের গলা বন্ধ, কথা বলার ব্যর্থ চেষ্টা হলো। অসংখ্য প্রশ্ন জমা আছে, অসীম উত্তরের অপেক্ষায়। তবু এই মুহূর্তে কিছুই বলতে পারছে না ও। স্নায়ু বিপর্যস্ত, হৃদস্পন্দন এলোমেলো, শরীর অনিয়ন্ত্রিত কাঁপছে। আর সহ্য শক্তি রইল না। কোনো বাক্য উচ্চারণ না করে ঝড়ের গতিতে স্থান ত্যাগ করলো মেয়েটি। জাঙ্কুক সেই দৃশ্য লক্ষ্য করলো। ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে ধীরকণ্ঠে বলল, ওষুধের ডোজ বেশি কড়া ছিল সিনিয়র ডার্লিং। আপনাকে পাওয়ার জন্য 3টি বছর কোরবান তো দিতেই হতো। তে কক্ষে প্রবেশ করে অস্থির হয়ে উঠল। কেন এমন হচ্ছে তার সাথে? জাঙ্কুক বহুদিন পর সামনে এসেছে, তাতে কি? ওর তো এমন লাগার কথা নয়। স্বাভাবিক থাকার চেষ্টা করেও পারছে না। নিজেকে সংযত করতেই হবে। ভুলে গেলে চলবে না জাঙ্কুকের মামাতো ভাই। এর চেয়েও বড় বাস্তবতা হলো ছেলেটি বয়সে 1 বছরের ছোট। এই তুচ্ছ বিষয়ে এত বিচলিত হওয়ার কোনো যুক্তি নেই। নিজেকে প্রবোধ দিতে দিতে সে মায়ের পাশে শুয়ে পড়ল। অথচ শারীরিক ক্লান্তি থাকা সত্ত্বেও মন স্থির হলো না। রাত কেটে গেল অস্থিরতায়, দুশ্চিন্তায়। সকালের আলোয় বাড়িঘর মুখরিত। বিয়ে বাড়ির আয়োজনে জটলা চারপাশে। রন্ধনশালায় চুলার আঁচ বাড়ছে। চারিদিকে হই হই রই রই শব্দ। একটি হলুদ রঙের কারুকাজের লেহেঙ্গা পরেছে। গায়ের রঙের সাথে পোশাকের শোভা যেন দ্বিগুণ বেড়েছে। চোখ ফেরানো দায়, তবে চোখের দৃষ্টি অস্থিরভাবে খুঁজছে জাঙ্কুককে। কেন তা স্পষ্ট নয়। প্রতীক্ষার এই অনিশ্চিত ভার কেন বয়ে বেড়াচ্ছে সে নিজেও জানে না। সকাল থেকে বহুবার দেখতে চেয়েছে, কিন্তু খোঁজ পায়নি। তাহলে গত রাতে দেখা কি বাস্তব ছিল না? শুধুই ভ্রম, স্বপ্ন, কল্পনা? না না, তা হতে পারে না। বোনের বিয়েতে কি ভাই কোনো কর্তব্য নেই? কোথায় গেল সে?
দায়িত্বশীল ব্যক্তি, তার তো উপস্থিত থাকা উচিত সবার আগে। এইসব অপ্রাসঙ্গিক চিন্তা ভার থেকে মুক্তি পেতেই তে বেরিয়ে এলো। চারিপাশে আলোকসজ্জার বহর, বহুক্ষণ দৃষ্টি ঘোরালেও চাওয়া মুখ অনুপস্থিত। অজানা বেদনা মনে আসর গেড়ে বসেছে, সবকিছুই যেন রঙহীন মনে হচ্ছে। দীর্ঘশ্বাস ফেলল সে, এরপর ধীর পায়ে বাড়ির ভিতরে প্রবেশ করলো, নির্দিষ্ট কক্ষে চলে গেল। দরজা পার হতেই হঠাৎ পেশিবহুল হাত ওর কবজি দৃঢ়ভাবে চেপে ধরল। সাথে সাথে প্রতিরোধের সুযোগ পাওয়ার আগেই দরজার সাথে ওকে জোরে ঠেসে ধরল। চিৎকারের আগেই শক্তপোক্ত হাত ওর ঠোঁটে চেপে ধরল। ভয়ে চোখ মুখ বন্ধ করে রেখেছে অনেক আগে। পুরুষটি বাঁকা হাসি হেসে শান্ত ভঙ্গিতে হাত বাড়িয়ে দরজার খিল জোরে বন্ধ করে দিল। শব্দের প্রতিধ্বনিতে বিদ্যুতের স্পর্শের মতো চমক লাগলো তের অন্তরে। চোখ খুলে নিল সে, তবে সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটিকে দেখতে মানসিক ভারসাম্য নষ্ট হলো, বাকশক্তি হারিয়ে গেল। স্থির হয়ে দাঁড়িয়ে রইল সে। জাঙ্কুক মিষ্টি হেসে দুহাত দিয়ে তের কোমর জড়িয়ে ধরল শক্ত বাঁধনে। সেই হঠাৎ স্পর্শে তের শরীর অবশ্যই এলো। জাঙ্কুক দূরত্ব কমিয়ে আনলো, একেবারে কাছে নিয়ে এলো তাকে। উষ্ণ নিঃশ্বাস তের মুখের উপরে পড়ছে। তে তবু নিশ্চল। দীর্ঘ সময় পর এই মুখ দেখেছে সে। আগে দাড়ি ছিল না, এখন ছোট ছোট গজিয়েছে। ঠোঁট দুটো গাঢ় বাদামি, চোখের দৃষ্টি সেদিনের মতোই তীক্ষ্ণ, খুঁটিয়ে দেখতে ব্যস্ত। অতীত ও বর্তমানের প্রতিটি পরিবর্তন সে টেনে নিচ্ছে। জাঙ্কুকে হাত বাড়িয়ে তের কপালের এলোমেলো চুল সরিয়ে কানে গুঁজে দিল। কানের কাছে ঠোঁটে নি গভীর কণ্ঠে বলল, এদিক ওদিক যে টিকটিকির মতো ঘুরে বেড়াচ্ছেন, পরপুরুষের অযাচিত দৃষ্টি আপনার অগ্নিরূপে পিছলে মুখ থুবড়ে পড়ছে, আর আমার ভিতরটা পুরে কয়লা হয়ে যাচ্ছে। গন্ধ পাচ্ছেন সিনিয়র? তে চমকে উঠল। দ্রুত হৃদ স্পন্দন বাড়তে লাগলো। তোতলানো কণ্ঠে বলল, কি বলছো এসব? এটা কেমন অসভ্যতা? আর আমাকে এভাবে ধরে রেখেছো কেন? ছাড়ো। জাঙ্কুকের ঠোঁটে বাঁকা হাসি টেনে আনলো, গলা নামিয়ে বলল, আপনার ঠোঁট যা বলছে, দেহ মন কিন্তু সম্পূর্ণ উল্টো কথা বলছে সিনিয়র। এই বলে সে নিজের কাঁধের দিকে ইশারা করল। তে দুদিকে শক্ত করে চেপে ধরে রেখেছে, এতক্ষণ বুঝতেই পারেনি। এবার টের পেতেই মুখ লজ্জায় লাল হয়ে উঠল। তবু সাথে সাথে সমস্ত রাগ ক্ষোভ একসাথে বিস্ফোরিত হলো মনের ভিতরে। হঠাৎ এসে কেন এভাবে সীমা লঙ্ঘন করবে? এত বছর কোথায় ছিল সে? তে ধাক্কা দিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু শক্তিতে পারলো না। জাঙ্কুক হাসলো। তে রেগে গেল, তোমার বেহায়াপনা এখনো কমেনি দেখছি, ছাড়ো বলছি, না হলে। জাঙ্কুক হাতের বাঁধন আরো শক্ত করলো, গভীর স্বরে বলল, না হলে কি সিনিয়র? তে রাগে ফুঁসতে ফুঁসতে বলল, না হলে আমি সবাইকে এই বেয়াদবির কথা বলতে বাধ্য হব। ভুলে যাচ্ছ কেন আমি তোমার থেকে বড়? জাঙ্কুক জোরে হেসে উঠল, বাঁকা হেসে বলল, বললে তো সেদিনই 3 বছর আগেই বলে দিতেন। ঠিক প্রথম দিন বলেনি কেন? তে থমকে গেল, ঘাবড়ে গেল, কিছুক্ষণের জন্য কথা বলতে পারলো না। তারপর নিজেকে সামলে নিয়ে বলল, আমি তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম, কিন্তু এবার দিচ্ছি না। জাঙ্কুক ভুরু তুলে বিদ্রুপ করা কণ্ঠে বলল, সুযোগ? কিসের সুযোগ? আমায় যেন আপনার পিছনে ছেঁচড়ার মতো ঘুরতে হয়, আপনাকে বিরক্ত করতে হয়, মেসেজ কল দিয়ে বন্যা বইয়ে দিতে হয়, এইসবে? তে কিছুক্ষণ চুপ করে রইল, কি বলবে বুঝতে পারলো না। আসলে সে একটা প্রশ্নই করতে চায়, কেন লুকিয়েছিল, কেন হঠাৎ চলে গেল? কিন্তু এই প্রশ্ন করলে কি জাঙ্কুক ভুল বুঝবে না, ভাববে না সে তাকে মনে করে জ্বলেছে? না, এটা হতে দেওয়া যাবে না। নিজেকে শক্ত করলো তে, চোখ রাঙিয়ে দাঁতে দাঁত চেপে বলল, মোটেই না, এসব বেয়াদবি বন্ধ করো জাঙ্কুক। জাঙ্কুক একটু পাত্তা দিল না, বরং হাসলো, ঠোঁট কামড়ে বলল, আর বড় হওয়ার কথা বলছেন? লিসেন ম্যাডাম, আপনার থেকে বয়সে ছোট হলেও অন্য সব জিনিস কিন্তু বড়ই আছে। জাঙ্কুকের এরকম নির্লজ্জ কথা শুনে বিস্ময় চোখ বড় হয়ে উঠল তে। কি বলল এই অসভ্য ছেলে? জাঙ্কুক নির্লজ্জ হাসিতে ঠোঁট বাঁকিয়ে তাকিয়ে। তের রক্ত মুহূর্তে উত্তেজিত হয়ে উঠল, রাগের চোখে তাকে
তাকিয়ে জোরে দুহাত দিয়ে ধাক্কা দিতে লাগলো ওর শক্ত বুকে। জাঙ্কুক কিছুটা নড়ে উঠলো, তারপরে কিছু না বলে ছেড়ে দিল জাঙ্কুক। তেজ সুযোগ হাতছাড়া না করে তাড়াতাড়ি ঘুরে দাঁড়ালো, দ্রুত হাত চালিয়ে দরজার তালা খুলে ফেললো এক ঝটকায়। পালিয়ে গেল দ্রুত পায়ে প্রাঙ্গণ পেরিয়ে। জাঙ্কুক ওর দৌড় মিলিয়ে যাওয়ার ছায়ার দিকে তাকিয়ে হেসে বলল, এই যে পা দুটো নিয়ে ছুটে পালাচ্ছ, একদিন এই পাই স্বেচ্ছায় আমার দিকে এগিয়ে আসবে। এই যে হাতটি দিয়ে আমাকে দূরে সরিয়ে দিচ্ছ বারবার, একদিন সেই হাতে আমাকে আঁকড়ে ধরবে, অনুমতি দেবে ছোঁয়া। 4টে দিন কেটে গেল। রাজশাহীতে নিজ গিয়ে ফিরেছে তে। রাতের খাওয়ার সময় ডাইনিং টেবিলে খাওয়া চলছে। তের বাবা মা কথায় মশগুল। এর মাঝেই হঠাৎ তের বাবা বললেন, আমি তের বিয়ে ঠিক করেছি, ভালো পরিবার, ছেলে ইঞ্জিনিয়ার। হঠাৎ এমন কথায় চমকে গেল তে। ভয়ে হৃৎপিণ্ডের স্পন্দন দ্রুত হলো। তের মা খাবার চিবোতে চিবোতে উদাসীন স্বরে বললেন, ওনাদের সম্পর্কে তুমি সব জানো তো? ছেলে আবার কোনো নেশা টেশা করে না তো? তের বাবা হাসি মুখে বললেন, না না, ছেলের চরিত্র ভালো, নেশা ধারে কাছেও নেই। জিমিনের বিয়েতে গেলাম না, সেখানেই আমাদের মেয়েকে দেখেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি এ মাসে বিয়ের দিন তারিখ ঠিক করব। এমন ভালো ছেলে হাতছাড়া করা ঠিক হবে না। মুহূর্তেই জোরে শব্দ করে চেয়ার সরিয়ে দাঁড়ালো তে। দুজনেই তাকিয়ে দেখলো ওর দিকে। তের মা অবাক হয়ে প্রশ্ন করলেন, কি হলো, হঠাৎ উঠলি কেন? তে কঠোর কণ্ঠে বলল, আমি বিয়ে করতে পারবো না। তের মা রেগে বলে উঠলেন, কতবার বলছিস এই কথা? একের পর এক বিয়ের প্রস্তাব ভেঙেছিস, কত ভালো পরিবার থেকে সম্বন্ধ এসেছে, অথচ তুই নানান অজুহাতে ভেঙে দিয়ে যাচ্ছিস। প্রত্যেকবার তোর ইচ্ছেকে প্রাধান্য দিয়েছি আমরা। আর যদি কাউকে ভালো লেগেও থাকে তবে অন্তত তার নাম বল, অথচ সেটাও করছিস না। তোর সমস্যা কোথায় বলতো? এবার আর তোর ইচ্ছে অনিচ্ছে শুনছি না, তোর বাবার সিদ্ধান্তই চূড়ান্ত, এই মাসেই তোর বিয়ে হবে। তের দু চোখ অশ্রুতে ভরে এলো। আজ সে বোঝা হয়ে গেল। কাপা কণ্ঠে কোনো জবাব না করে হাতখানা ধুয়ে উঠে দ্রুত চলে এলো কক্ষে। এমন আচরণে বিরক্ত হলেন ওর বাবা মা। ওর মা রাগ করে তের বাবার দিকে তাকিয়ে বললেন, দেখেছো কতটা বেয়াদব হয়ে উঠেছে, বাবা মার সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানে না। সবই তোমার প্রশ্রয়ের জন্য। কতবার বলেছি মেয়েকে এত প্রশ্রয় দিও না, এখন দেখেছো তো কি হলো। তের বাবা ঠান্ডা মাথার ব্যবসায়ী মানুষ, সহজে বিচলিত হন না তিনি। এখন তার ব্যতিক্রম নয়, উত্তেজনা নয়, বরং শান্ত ভঙ্গিতে খাবার চিবোতে চিবোতে বললেন, আহ তুমি এত বেশি কথা বলো না তো, বয়স কম রক্ত গরম, একটু আধটু ওরকম করবে, বিয়েটা হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দিল তে। নিজেকে ছুড়ে দিল নরম বিছানায়। সাথে সাথে চোখ ভেঙে অশ্রুধারা বেরিয়ে এলো। সাথে ছিল হাহাকার। সে কি বলবে, কাকে বলবে, কাকে সে চায়, এই প্রশ্নের উত্তর তো ওর কাছেও পরিষ্কার নয়। তবে একটা বিষয় হচ্ছে, বিয়ে শব্দটি শুনলে মনের গভীরে বিদ্যুতের মতো আঘাত করে কিছু স্মৃতি। এই শব্দের সাথে জড়িয়ে আছে এক ব্যক্তির কথা, প্রেম নয়, বিয়ে করব আপনায়। জাঙ্কুক বলেছিল কথাটি। তবে এই কি ওর বিয়ে করার নমুনা? মাত্র 2 দিন, হ্যাঁ সংক্ষিপ্ত 2টি সময় ওই ছেলে সীমা লঙ্ঘন করেছে, অসভ্যতা করেছে। 3 বছর আগে একবার এবং আবার 3 বছর পরে। এই 2 সময়ের মধ্যে জাঙ্কুকের কোনো উপস্থিতি নেই। তারপরেও তাকে কি ভালোবাসা বলা যায়? সেদিন বিয়ে বাড়িতে জাঙ্কুকের সাথে জন্ম নেওয়া একটু একটু স্মৃতি শুধু একটি সীমানা পেরিয়েছিল। এরপর আর কথা বলেনি জাঙ্কুক, তাকেও দেখেনি একবার। এরপরে তে রাজশাহীতে ফিরে এসেছে। জাঙ্কুক রয়ে গেছে চট্টগ্রামে। মাঝে শতাধিক মাইলের ব্যবধান, কিন্তু হৃদয়ের দূরত্ব, সেটাও কি এই দূরত্বের সমান নাকি তার চেয়েও বেশি? তে কাঁপতে লাগলো, কাপা হাতে চুল টেনে ধরলো, তীব্র বেদনা মিশ্রিত কণ্ঠে বলল, আমি কাকে ভালোবাসি, কাকে চাই, কিছুই বুঝতে পারছি না জাঙ্কুক। কেন কেন ওকে বারবার মনে পড়ছে, মুছে ফেলতে পারছি না। ও তো আমার থেকে ছোট, এটা কিভাবে সম্ভব? আর ও কি আমাকে ভালোবাসে? ভালোবাসা তো পাগলামি আনে, মানুষকে বিচলিত করে তোলে। ও কি করছে আমার জন্য? কিছুই করেনি, একটুও পাগলামি করেনি, একবারও না, একটুও না, বিন্দু মাত্রও না। তবুও কেন ওর চিন্তায় আমি মরে যাচ্ছি? কেন কেন? সময় তার নিজস্ব গতিতে চলে, কারোর জন্য সে থেমে থাকে না। অবশেষে
প্রত্যাশিত দিন এসে গেল। বিবাহ আয়োজন সামনে। তে রাজি হয়েছে বিয়েতে। তবে তা কি ইচ্ছে নাকি চাপে পড়ে বাস্তবতার কাছে হার মেনে? আগামীকাল গায়ে হলুদ, পরশু বিবাহ। পরিবারের একমাত্র মেয়ে ও বিত্তশালী বাবার অমূল্য সম্পদ। ওর বিয়ে মানে অসাধারণ আয়োজনের কেন্দ্রবিন্দু। প্রাসাদের মতো বাড়ির প্রতিটি কোণে আলোকে আলোকিত। উৎসবের আনন্দে প্রাঙ্গণ মুখর। কেবল একটা জায়গায় নেমে এসেছে নিস্তব্ধতা। তের হৃদয়। আনন্দে উৎসবে ভরা প্রাঙ্গণ, বাড়ির দরজা খোলা, মানুষের ভিড় অবিরাম। পরিবার পরিজন, দূরের আত্মীয় স্বজন সকলেই এসেছে অনেক আগে। জাংকুকের পরিবাররাও এসেছে 5 দিন আগে। শুধু অনুপস্থিত জাংকুক নিজে। রাতের নিস্তব্ধ সময়। তে একা কক্ষে দরজা বন্ধ করে অন্ধকার বিছনায় কান্না ভেজা চোখে শুয়ে। অশ্রুধারা যেন শেষই হচ্ছে না, শুকায় না চোখের কোণা। হৃদয়ের যন্ত্রণা কমে না। মানুষটা তো কিছুই করলো না, একবারও পাগল হলো না, একবারও বাউন্ডুলে হলো না বিয়ের খবর পেয়ে, একবারও বললো না সেই কাঙ্ক্ষিত বাক্য, চলো পালিয়ে যাই। এ কদিনে তে উপলব্ধি করেছে সমাজ যাই বলুক, নৈতিকতার সংজ্ঞা যাই থাকুক, লজ্জা গ্লানির দৃষ্টিতে এটা যাই হোক না কেন, সে তার বয়সে ছোট মামাতো ভাইকে ভালোবেসে ফেলেছে অগোচরে, অথচ সম্পূর্ণভাবে। কিন্তু সেই পুরুষ, সে কি কখনো ভালোবেসেছিল? না, সে কেবলই খেলেছে তার অনুভূতির সঙ্গে ও হৃদয়ের সঙ্গে। তে নিজেকে সংযত করে সিদ্ধান্ত নিয়ে অন্তত একবার কথা বলবে। জাংকুক যদি পিছু হটেও যায় তবুও মুক্তি পাবে। অন্তত এই ভেবে আফসোস করবে না যে সে কিছুই করেনি। হৃদয়ের তীব্র আবেগ দমিয়ে দ্রুত হাতে ফোন স্কোর করলো। জাংকুকের নম্বর কিছুদিন আগে বাবার থেকে নিয়েছিল, কিন্তু কখনো কল দেওয়ার দুঃসাহস করেনি। তবে আজ আজ সে পণ করেছে শেষবারের মতো হলেও এই পুরুষের কণ্ঠ শুনবে। হাত কাঁপছে, শ্বাস ভারী হয়ে আসছে, তবুও সংকল্পের বাঁধন ছিন্ন করেনি। অবশেষে ডায়াল করলো। রিং হচ্ছে, একবার, দুবার, তিনবার, চারবার, সংযোগ বিচ্ছিন্ন। ধরা দিল না সেই নিষ্ঠুর পুরুষ। অস্পষ্ট কণ্ঠে ফুপিয়ে উঠল তে। কেন সে এতটা নির্মম? তবুও সে একবার সুযোগ দিল। অপমান, অবহেলা, গ্লানি সবকিছু উপেক্ষা করে পুনরায় চাপ দিল কল বাটনে। এবার সংযোগ স্থাপিত হলো। অবশেষে ফোনের ও প্রান্ত থেকে ভেসে এলো সেই চিরপরিচিত পুরুষালী ভারী কণ্ঠস্বর। হ্যালো, কে বলছেন? তে ফুপিয়ে উঠল। কাঁপতে থাকা হাত মুখে চেপে ধরে নিজেকে আটকানোর চেষ্টা করছে। অপর প্রান্তে নিষ্ক্রিয় ভঙ্গিতে সিগারেটে টান দিল জাঙ্কুক, ধোঁয়ার কুণ্ডলি চারপাশে ছড়িয়ে। বিষণ্ণ দৃষ্টিতে তাকিয়ে অন্ধকারে বলল, কথা বলবেন নাকি কেটে দেব? তবুও কথা ফুটলো না তে। জাঙ্কুক বিরক্ত হয়ে বলল, আমার কারো নাটক দেখার সময় নেই, রাখছি। সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে তে বলে উঠল, নাটক আমি করছি নাকি তুমি করছো? জাঙ্কুক টকটকে রক্তাভ চোখে সিগারেটে আরেকটি টান দিল। মলিন মুখশ্রী নিয়ে শীতল স্বরে বলল, কে? কে বলছি? আমি। আমি কে? আমার কণ্ঠ শুনে চিনতে পারছো না? এই তোমার ভালোবাসা? জাংকুক সংযত কণ্ঠে উত্তর দিল, আমার ভালোবাসা দিয়ে আপনার কি? শব্দগুলো শুনে তের দেহ যেন শূন্যে ভেসে উঠল। কাঁপা কাঁপা বোধ করলো, মস্তিষ্ক ফাঁকা হলো। মুখ চেপে কান্না চাপার চেষ্টা করছে, কিন্তু ওপাশ থেকে জাংকুক স্পষ্ট বুঝলো সবকিছু। তবুও প্রতিক্রিয়া দেখালো না। নিজেকে সামলে নিয়ে কণ্ঠস্বর ভাঙা হলেও শেষবারের মতো বলল তে, কাল আমার গায়ে হলুদ। জাংকুক নির্লিপ্ত স্বরে বলল, শুধু হলুদ কেন, চন্দন, চামেলি, কর্পূর, কাঠবাদাম সবই মেখে নেবেন। ব্যঙ্গপূর্ণ বাক্যটি উপেক্ষা করলো তে। আবার বলল, পরশু বিয়ে। তো আমাকে বলছেন কেন? জাংকুকের উদাসীন কথা শুনে তে বুঝতে বাকি নেই এই মানুষটার কিছুই যায় আসে না, এক ফোঁটা অনুভূতি নেই। আর সে নিজে একতরফা ভালোবাসার জালে আটকে আছে। এই কান্না, এই বেদনা সম্পূর্ণ অপ্রয়োজনীয়, কিন্তু হৃদয় কি এত সহজে মানে না। অবশেষে ফেটে পড়ল মেয়েটি, কান্নায় ভিজে গেল গলা। তবুও চেপে রাখা রাগ ঝেড়ে বলে উঠল, তোমরা সব পুরুষটাই এক। নারী তোমাদের কাছে কেবলই ভোগের বস্তু। ভালোবাসা কি তা তোমাদের বোঝার ক্ষমতা নেই। তুমি কখনো আমায় ভালোবাসোনি, শুধু দেহের মোহে কাছে আসার চেষ্টা করেছো, শুধু স্পর্শ করতে চেয়েছো। এর চেয়ে
আর বেশি কিছু নয়। শুনে রাখো, আমি বিয়ে করব আমার বাবার পছন্দের ছেলেকে। তবে বলবো না ভালো থেকো, বলবো পুড়ে যাও, খাক হয়ে যাও। তুমিও কারো ভালোবাসায় দাউ দাউ করে জ্বলে যাও, হাহাকারে গুমড়ে মরো। তখন আমার কথা মনে পড়বে, ঠিক এই অনুভূতিটা তোমারও হবে। আর এক মুহূর্ত দেরি করলনি মেয়েটি, ফোন কেটে দিল। ফোন এক পাশে ছুঁড়ে ফেলে ফুপিয়ে কেঁদে উঠল তে। এ কেমন ভালোবাসা, এ কিসের টান, এ কেমন নিষ্ঠুর খেলা। কোণের সাজে বসে আছে তে, সজ্জিত মুখবয় অশ্রুসিক্ত নয়নে তাকে। চারপাশে উচ্ছ্বাসে পূর্ণ, আলোকময় দীপ্ত পুরো প্রাঙ্গণ। সকলের ধারণা কন্যা বিদায় ঘন মুহূর্তে বেদনাক্রান্ত, চোখে অশ্রু তাই। কিন্তু সত্যি কি তাই? একদম না। সে যে অন্য দুঃখে ডুবে আছে। মঞ্চের সামনে উদাসীন চেয়ারে বসে জাঙ্কুক, নিঃস্বার্থ ভঙ্গিতে, নিশ্চিন্ত মনে। পুরুষটির চেহারায় কোনো সংশয় নেই, নেই কোনো চিন্তা। বরং আশেপাশে কয়েকজন তরুণীর সাথে জোরে হেসে কথা বলছে। এইমাত্র এসেছে সে, বলেছে ফুফাতো বোনের বিয়েতে কি না এসে পারি, তাই বেশরমের মতো এখানে এসেছে। তবে কেন একবারও তাকালো না? কেন এই উদাসীনতা, কেন এই নিরাসত্ব অভিনয়? তের মনের যন্ত্রণা দ্বিগুণ হলো, হৃদয়ের প্রতি মুহূর্তে ছিঁড়ে যাচ্ছে। চিৎকার করতে ইচ্ছে করছে, কিন্তু কথা গলায় এসে আটকে যাচ্ছে। মনের গভীরে রাগের ঢেউ বইছে। নির্লজ্জ, বেশরম, অনুভূতিহীন পাষাণ। ওর কি আসে যায়? সে তো নিশ্চিন্ত, সে তো হাসছে। আর তের কাছে এটা বিয়ে নয়, এ যেন মৃত্যুর পথ। এই আয়োজন তো ওর কবর খোঁড়ার প্রস্তুতি। হঠাৎ বর এসেছে, বর এসেছে চিৎকারে আনন্দে ঢেউ এসে পড়লো প্রাঙ্গণে। ধক করে উঠলো তের বুক, শরীরে রক্তের তীব্র ঝড় বইল। কাপা চোখে তাকালো জাঙ্কুকের দিকে, কিন্তু জাঙ্কুক সে একবারও ফিরে তাকালো না। চেয়ারে উদাসীন ভঙ্গিতে উঠে দাঁড়ালো। বাকি অতিথিরা, আত্মীয় স্বজন, কন্যা, বন্ধু বান্ধব সবাই ছুটে গেল বরের আগমনে। এদিকে তের শরীর নিথর হয়ে এলো, ঠান্ডা বরফের মতো জমে গেল হাত পা। ওর পাশ থেকে চাচি হাসি মুখে ঠেস দিয়ে বলল, তাহলে আমাদের তে পর হয়ে যাচ্ছে। পর শব্দটি আঘাত করলো হৃদয়। হু করে উঠল বউ। তবে সত্যি পর হয়ে যাচ্ছে ও? তবু পুরুষটি একবারও ফিরে তাকাবে না। আবারও তাকালো জাঙ্কুকের দিকে। জাঙ্কুক ধীর পায়ে বাইরের পথ ধরেছে। সঙ্গে সেই 4-5 জন তরুণী আঠার মতো লেগেই থেকেছে, কথা বলছে, হাসছে, আনন্দে মগ্ন। কেবল তেই ব্যতিক্রম। চোখ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। বিয়ে নয়, দরজায় যে এসেছে করা নাড়ছে মৃত্যু। সব আয়োজন শেষ, সময় শেষ অধ্যায় পৌঁছেছে। শুধু একটা শব্দের অপেক্ষা, কবুল। তের পাশে ওর ভবিষ্যৎ স্বামী ইউনো বসে, সামনে কাজী সাহেব। বিয়ের শপথ নেওয়ার প্রস্তুতি শেষ হওয়ার অপেক্ষায়। চারিদিকে উত্তেজনা, কৌতূহলী শত শত চোখ এক জায়গায় স্থির। সবাই অপেক্ষায়, কেবল তের হৃদয় ছাড়া। সেখানে চলেছে অন্তহীন যুদ্ধ। চোখে বারবার ছুটে যাচ্ছে একমাত্র সেই মানুষটির দিকে, যে এই মুহূর্তে হাসছে, আনন্দে মগ্ন। একদল তরুণীর মাঝে আড্ডায় ব্যস্ত। তের দিকে ফিরে তাকালো না। এতটুকু কি অনুভূতি হচ্ছে না তার? একটুও কি বুক ফুটছে না? এই তো, এই মুহূর্তেই তে অন্য পুরুষের হতে চলেছে। তবুও ছেলেটা নিশ্চিন্ত। তবে তে একটা জিনিস স্পষ্ট টের পাচ্ছে, ইউনো ওর দিকে অদ্ভুত দৃষ্টিতে দেখছে। অস্বাভাবিক চাহনি নিয়ে আর চোখে তাকাচ্ছে বারবার, কেমন যেন। কিন্তু এসব ভাবার সময় নেই ওর। কাজী সাহেব এবার শেষ ঘোষণা দেবে। ঠিক তখনই হঠাৎ ইউনো উঠে দাঁড়ালো। চারপাশে বিস্ময়ের ঝড় উঠল। নীরবতা মুহূর্তেই ভেঙে গেল। অতিথিরা বিস্ময়ে একে অপরকে প্রশ্নের দৃষ্টিতে দেখছে। ইউনোর মা বাবা হতভম্ব। তের বাবা ভয়ে বললেন, কি হলো বাবা, উঠে দাঁড়ালে কেন? ইউনো হঠাৎ বলে উঠল, আমি এই বিয়ে করতে পারবো না। কথাটি বলার সাথে সাথে প্রচন্ড শোরগোল হলো। তের বাবা রাগে ফেটে পড়ে বললেন, কি বলছো তুমি? এটা কোন ধরনের বাজে কথা ইউনো? ইউনো একবার তের দিকে তাকালো, বিরক্ত আর ঘৃণা নিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আমি মরে গেলেও এই মেয়েকে বিয়ে করতে পারবো না। মুহূর্তেই হট্টগোল, চারদিকে উত্তপ্ত কানাকানি ছড়িয়ে পড়লো। সন্দেহের শত শত চোখ, ফিসফিসে আওয়াজ বাড়লো। ইউনোর বাবা গর্জে উঠে বললেন, ইউনো, এসব কি বাজে কথা বলছিস? বিয়ে করবি না মানে কি? কঠিন অবিচল কণ্ঠে বলল ইউনো, করবো না মানে করবো না।
তের বাবা মা রাগে ফেটে পড়লেন। এত বড় অপমান! তাদের একমাত্র আদরের মেয়েকে এমন লজ্জার মুখে ফেলতে হবে? এভাবেই কথা থেকে কথা বাড়ল। রাগ আর অপমানের ভারে পরিবেশ জ্বলতে থাকলো। এরই মাঝে জোরে চড় মারলো ইউনোর বাবা ছেলের গালে। প্রবল রাগে কাঁপছে পুরো মঞ্চ। ইউনো জ্বলন্ত চোখে বাবার দিকে তাকিয়ে গর্জে উঠল, আমি বলেছি না এই বিয়ে হবে না, আমি এই মেয়ের স্বামী হতে পারবো না। এই কথা বলেই এক মুহূর্ত দেরি না করে ইউনো দ্রুত পায়ে এগিয়ে গেল, তাড়াতাড়ি বেরিয়ে গেল বিয়ের আসর ছেড়ে। চারপাশ স্তব্ধ। ওর মা বাবা হতভম্ব হয়ে বসে পড়লো মাথায় হাত দিয়ে। তের মা বাবাও নীরব। কেউ জানে না ইউনোর এভাবে বেঁকে যাওয়ার কারণ কি, এমন আচরণের কারণ কোথায়। এদিকে তে হতভম্ব। এইমাত্র যা ঘটলো তা কি সত্যি? চোখ ঘুরিয়ে তাকালো সে জাঙ্কুকের দিকে। সে যেন ভিন্ন জগতের মানুষ। চারপাশের উত্তেজনা পরোয়া না করে নিশ্চিন্তে হাসি মুখে চারপাশে পিঁপড়ার মতো মেয়েদের কিছু একটা বলছে আর হাসছে নির্দ্বিধায়। নির্লজ্জ কোথাকার! প্রচন্ড রাগে তের বুক দাউ দাউ করে জ্বলে উঠলো। ইউনোর বাবা অপমানের ভারে মাথা নিচু করে তের বাবার সামনে এলেন। বললেন, ভাই, আমাকে ক্ষমা করে দিন। আমি নিজেও জানি না আমাদের ছেলে কেন এমন করলো। দয়া করে একটু সময় দিন, আমি ওকে বুঝিয়ে আনছি। এই তো আসার সময় কতটা খুশি ছিল, হঠাৎ এমন কি ঘটলো যে দয়া করে একটু সময় দিবেন বলেই পা বাড়ালেন। তবে বজ্রের মতো কণ্ঠে তের বাবা থামলেন, দাঁড়ান। এই বলে সামনে এগিয়ে এলেন রক্তলাল চোখে। বুক ভরা রাগ নিয়ে দুহাত জোর করে বললেন, যাচ্ছেন যান, তবে ফিরে আসার দরকার নেই। আমি এমন কাপুরুষের হাতে আমার মেয়েকে দিব না, যে বিয়ের আসরে এভাবে অপমান করে চলে যায়। আবারও বজ্রপাত। আত্মীয় স্বজন অতিথিরা হতভম্ব। একটা বাক্যের ওজন সমস্ত বিয়ে বাড়িকে পুড়িয়ে দিল। ইউনোর মা আর সহ্য করতে পারলেন না। রাগান্বিত কণ্ঠে বললেন, আমার ছেলে বিনা কারণে এমন কিছু করবে না। নিশ্চয়ই মেয়ের কোনো চরিত্রের সমস্যা আছে। হয়তো আমার ছেলে তা জেনে গেছে, তাই এভাবে হুট করে চলে গেছে। না হলে এমন করার ছেলে আমার ইউনো না। মেয়ের নামে চরিত্রহীনতার অভিযোগ, এ অপমান কিভাবে সহ্য করবেন তিনি? সদ্য ব্যর্থ বিবাহে ক্ষত এখনো শুকায়নি, আর এরই মধ্যে কন্যার সতীত্ব নিয়ে প্রশ্ন। এই অপবাদ, এই কলঙ্ক। আজ পর্যন্ত তিনি কন্যার দিকে কঠিন দৃষ্টিতে তাকাননি, ফুলের মতো করে বড় করেছেন। আর আজ আজ তার ফুলের মতো পবিত্র মেয়েকে নোংরা করতে এসেছে এই পরিবার। রাগে শরীর জ্বলন্ত আগুন হয়ে উঠেছে। সামনে এসে রাগে চিৎকার করে বললেন, বেরিয়ে যান, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যান। ভালো হয়েছে আপনাদের অপদার্থ ছেলের সঙ্গে আমার নিষ্পাপ মেয়ের বিয়ে হয়নি। আমার ফুলের মতো মেয়েকে রক্ষা করতে পেরেছি, এই আমার সৌভাগ্য। তের বাবা এক মুহূর্ত দেরি করলেন না। উপস্থিত মানুষদের সামনে সম্মানের তোয়াক্কা না করে কঠোর ভাষায় অপমান করলেন ইউনোর পরিবারকে। তাদের লজ্জিত মাথা নিচু ভঙ্গি দেখে শরীরের রাগে আগুন কমলো না। কিছুক্ষণের মধ্যে ইউনোর পরিবার রাগে মাথা নিচু করে ঘর ছাড়লেন। শূন্যতা নেমে এলো প্রাঙ্গণে। আনন্দের জায়গায় গুমট ভাব। নীরব নিস্তব্ধতায় ঢাকা চারপাশ। এখন কি হবে? তের ভবিষ্যৎ কি? মায়ের বুক ফেটে কান্না বেরোচ্ছে। পরিবার, আত্মীয় স্বজন সবাই সান্ত্বনায় ব্যস্ত, অথচ তে নিশ্চিন্ত। মনের কষ্টের চিহ্ন নেই ওর মুখে, বরং চাপা সন্তুষ্টির নিঃশ্বাস বেরিয়ে এলো। কিছুক্ষণ কিছু ভাবলো সে, তারপর তে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। ক্লান্ত শরীরে বাবাকে ডাকলো, বাবা। তের বাবা অসহায় চোখে তাকালেন মেয়ের দিকে। তে বলল, আমার তোমার সাথে কিছু কথা আছে, একান্তে। তিনি দ্বিধা করলেন না। কন্যার মনের কথা তিনি বোঝেন। তারপর মেয়েকে নিয়ে এলেন একটু দূরে। কেউ জানে না কি কথা হলো। বেশ কিছুক্ষণ পর যখন ফিরে এলো তে, তখন ওর বিষণ্ণ মুখে হালকা হাসি দেখা। অপরদিকে ওর বাবার মুখ দৃঢ় সিদ্ধান্তে। তের বাবা সেই মুহূর্তে ঘুরে দাঁড়ালেন জাঙ্কুকের দিকে, যে এখনো নিশ্চিন্তে হাসছে। তের বাবা সরাসরি ওর দিকে এগিয়ে গেলেন। জাঙ্কুক তের বাবাকে ওর দিকে এগিয়ে আসতে দেখে হাসি বন্ধ করে মুখে দুঃখী ভাব এনে বললেন, আমার খুব খারাপ লাগছে ফুপা। তে আপুর সাথে এগুলো হলো না, একটু ভালো হয়নি। আপু শব্দটা তের কানে পৌঁছানো মাত্র মনের যন্ত্রণায় আগুন ঢেলে দিল। চোখ দুটো জ্বলন্ত রাগে ফেটে পড়ল। তের বাবা হঠাৎ জাঙ্কুকের হাত শক্ত করে ধরলেন। গুরুত্বপূর্ণ কণ্ঠে হঠাৎই বলে উঠলেন, আমার একটা
কোথায় রাখবি বাবা? জাঙ্কুক চিরচেনা হাসি দিয়ে বলল, আরে ফুপা, বলেই দেখুন না, আমি তো আগে থেকেই রাজি। তের বাবা স্থির কণ্ঠে বললেন, তেকে বিয়ে করবি বাবা? বিবাহ শব্দটি আরো একবার চারপাশে সকলকে হতভম্ব করল। স্তম্ভিত আত্মীয় স্বজন, আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা চারদিকে। এ কি বললেন তিনি? বিয়ে? জাঙ্কুক, তেকে, সে যে বয়সে ছোট ছেলে, ওকে বিয়ে করতে বলছে, এটা কিভাবে সম্ভব? সকালের মুখে মুখে কানাকানি। তের মা কান্না থামিয়ে বিস্ময় তাকিয়ে। জাঙ্কুকের পরিবার পুরোপুরি স্তব্ধ, শুধু ব্যতিক্রম জিমি। ওর ঠোঁটের কোণে হাসি। কেন? সে কি কিছু জানে যা অন্যরা জানে না? জাঙ্কুকের মনে বিজয়ের ঢেউ বয়ে যাচ্ছে। এটাই তো ছিল ওর পরিকল্পনা। কিন্তু মুখে কিছুই বলল না, নাটক করে অবাক হওয়ার ভান করে বলল, কি বলছেন ফুপা? তে তো আমার আপু, আমি তো ছোটবেলা থেকে ওনাকে সেই চোখেই দেখে এসেছি। আর আমার বয়সও তো কম, এখনো তো বড়ই হয়নি যে বিয়ে করব। ঠিক তখনই জাঙ্কুকের মা এসে ভাইয়ের দিকে তাকিয়ে বিস্মিত কণ্ঠে বললেন, ভাই, তুমি কি বলছো? ভেবেচিন্তে বলছো তো? জাঙ্কুক তো তের চেয়ে ছোট। তের বাবা বোনের দিকে তাকিয়ে বললেন, বয়সে কি আসে যায়? ওরা যদি একসাথে ভালো থাকতে পারে তাহলে সমস্যা কোথায়? আমার মেয়েকে তোর ঘরের বউ করে নিয়ে যা। এর চেয়ে নিরাপদ জায়গা, এর চেয়ে ভালো পরিবার আমি খুঁজে পাবো না। আর কাউকে আমি বিশ্বাসও করতে পারবো না। তবে তার এই সিদ্ধান্ত হঠাৎ নয়, এই সিদ্ধান্তের শেকড় গভীরে। আসল কাহিনী কি? আসলে তখন আলাদাভাবে কথা বলার সময় তে কান্না ভেজা কণ্ঠে বাবাকে জানিয়েছিল ওর হৃদয়ের গোপন কথা। স্বীকার করেছিল সে জাঙ্কুককে ভালোবেসে ফেলেছে। প্রথমে এটি শুনে জ্বলে উঠেছিল রাগে। এলোমেলো সমাজ, চিরচেনা ভাবনা, সম্পর্কের সংজ্ঞা, সবকিছু এসে মাথায় গোলমাল করছিল। তবে শেষে অসহায় মেয়ের কাতর অনুরোধে একজন বাবার হৃদয় কঠিন দেয়াল ভেঙে যায়। তার কন্যা যে তার ভালোবাসাকে বিসর্জন দিয়ে বিবাহে রাজি হয়েছিল। ইউনো যদি চলে যায়, এতে তের কি দোষ? মেয়েটা তো নিজের অনুভূতি চাপা দিয়ে বাবার ইচ্ছেতেই বিয়েতে রাজি হয়েছিল। এত বড় ত্যাগের পরও যদি বাবা হয়ে সন্তানকে না বোঝে, তবে কি সে সত্যিকারের বাবা? এই বোধেই তিনি দৃঢ় সিদ্ধান্ত নিয়েছেন, তার মেয়ের চোখের জল বৃথা যাবে না। জাঙ্কুক তো অকর্মণ্য নয়, কাজও করে, তবে হ্যাঁ, তুলনায় ছোট। টাকা পয়সা সম্পদ যদি দেখে তাহলে ঠকবে না নিশ্চয়। ইউনোর ক্ষেত্রেও তো এটাই দেখেছিল। মেয়ের জীবন তো নষ্ট হতে হতে বেঁচে গেল, হবে ধীরে ধীরে প্রতিষ্ঠিত। জীবন তো এখনো বাকি সামনে। সেই কারণেই তিনি আজ নিজ মেয়েকে ওর ভালোবাসার মানুষটির হাতে দিতে প্রস্তুত। জাঙ্কুকের মা কিছুক্ষণ চুপ করে থেকে ধীরে ধীরে বললেন, আমি বলছি না যে তেকে আমার বাড়ির বউ করে আনতে কোনো আপত্তি আছে, কিন্তু তুমি কি একটু বেশি তাড়াহুড়ো করছো না ভাই? আজ বিয়ে ভেঙেছে তাতে কি, আমরা সবাই মিলে তের জন্য আরো ভালো একজন পাত্র খুঁজবো। তের বাবা গম্ভীর কণ্ঠে বললেন, যে সুখ আমার মেয়ে তোর বাড়িতে পাবে সেটা অন্য কোথাও কখনো পাবে না। জাঙ্কুকের রাত মুহূর্তেই তুঙ্গে উঠলো। এখন দেখি ওর মা বাধা হয়ে দাঁড়িয়েছে। এ তো ঘরের শত্রু বিভীষণ। এত সুন্দর পরিকল্পনা, এত নিখুঁতভাবে সাজানো কৌশল সব নষ্ট করে দিতে চাইছে নিজের মাই। অস্থির হয়ে উঠলো জাঙ্কুক। আচমকা জোরে হেসে বলে উঠল, আচ্ছা আচ্ছা ফুপা, যখন আপনি এত করে চাইছেন তখন আমিও রাজি। আমি তে আপা না, শুধু তেকে বিয়ে করব। জাঙ্কুক বিদ্রুপের হাসি ছড়িয়ে তের দিকে চাইলো। ঠোঁটে সেই চিরচেনা বাঁকা হাসি। স্বাভাবিক ভঙ্গিতে বলে উঠল, বয়সে বড় মেয়েকে বিয়ে করা সুন্নত। তাছাড়া আমাদের ধর্মে তো তাড়াতাড়ি বিয়ে করারই কথা বলে। আর আমি মাত্র 22 বছর, কচি যুবক, আর তে 23 বছরের পরিপক্ক একজন যুবতী। এতে সমস্যা কি আছে? এই কাজী সাহেব, তাড়াতাড়ি লিখুন। পাত্রের নাম জিয়ন জাঙ্কুক। ওর নির্লজ্জ কথায় উপস্থিত জনতা হাসির শব্দ চেপে রাখতে অক্ষম। কেউ ফিসফিস করে মন্তব্য করলো বটে। তে দাঁতে দাঁত চেপে রইল। ইচ্ছে হচ্ছে এখন যদি সুযোগ পেত তাহলে ছেলেটাকে খুন করে ফেলতো। এতক্ষণ যে নিখুঁত মুখোশ পরে ছিল, এখন সেটা ছিঁড়ে ফেলে আসল রূপে বেরিয়ে এসেছে। জাঙ্কুক এবার তের বাবার দিকে তাকালো। চিরচরিত নির্লজ্জ ভঙ্গিতে হাসতে হাসতে বলল, তাড়াতাড়ি বিয়ে শুরু করুন ফুপা, আজ রাতেই বাসর। আপনাকে নাতি নাতির অপেক্ষায় কষ্ট পেতে দেব না। এই অনুচিত কথার ধাক্কায় পুরো পরিবেশ মুহূর্তের জন্য স্তব্ধ।
তের মা বাবা, এমনকি জাঙ্কুকের নিজের মা বাবাও বিস্ময় তাকিয়ে এই ছেলের আসল রূপ এতদিনও তারা বুঝতে পারেনি। তে লজ্জায় মুখ নিচু করে রাখলো। শরীরের ভেতরে অস্বস্তির ঝড় বইছে। এ কেমন নির্লজ্জতা! এত মানুষের মাঝে এমন কথা বলার সাহস হলো কিভাবে? এরপর যা হওয়া তাই হলো। জাঙ্কুকের একরোখা জেদের কাছে কারো কিছু বলার সুযোগ রইল না। কোনো আলোচনার সময় পেল না কেউ। সিদ্ধান্ত হয়ে গেল বিয়েটা এখনই হচ্ছে। জাঙ্কুক ওর পরনের কালো পাঞ্জাবিটাই রাখতে চাইল। কোনো পরিবর্তনের প্রয়োজন নেই, সময় নষ্ট করার ধৈর্যও নেই। পরিস্থিতি সমস্ত ওঠানামা পেরিয়ে, সমস্ত নিয়ম নীতি ভেঙে, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তের বর হিসেবে আসন গ্রহণ করলো জিয়ন জাঙ্কুক। তে অভিমানে মুখ ফিরিয়ে নিল রাগে। জাঙ্কুকের দৃষ্টি সেই বিরক্তময় মুখের দিকে। সে নিঃশব্দে সকলের দৃষ্টির আড়ালে হাত বাড়িয়ে তের কোমল হাত চেপে ধরল শক্ত মুঠোয়। সেই স্পর্শে রক্তের ভিতর দিয়ে বিদ্যুতের শিহরণ বইয়ে দিল তের সারা শরীরে। জাঙ্কুকের মুঠো আরো দৃঢ় হলো। সকলের চোখ ওদের দিকে। হঠাৎই ফিসফিস শব্দে আওড়ালো জাঙ্কুকের কণ্ঠস্বর তের কানে পৌঁছালো। বলেছিলাম তো, প্রেম নয়, বিয়ে করবো আপনার। মিলল তো প্রমাণ সিনিয়র। তে রাগে ফুঁসে উঠল, দাঁতে দাঁত চেপে বলল, সব জায়গায় অসভ্যতামি করবে না, সবাই দেখছে। জাঙ্কুক নিচু স্বরে হাসলো, নির্বিকার ভঙ্গিতে বলল, দেখুক আর শিখুক কিভাবে নিজের বউকে ভালোবাসতে হয়। তের মুখ লাল হয়ে এলো, চাপা স্বরে বলল, চুপ করো নির্লজ্জ কোথাকার। তুমি শুধু আমাকে পড়িয়েছো, আর এখন বড় বড় কথা বলা হচ্ছে। আমি বেহায়ার মতো তোমাকে বাবার কাছে চেয়েছি। জাঙ্কুক ঠোঁটের কোণে রহস্যময় হাসি রেখা টেনে বলল, আর আপনার বাবার কাছে চাওয়ার পথটা তো আমি নিজেই তৈরি করে দিয়েছি। তে কপাল কুঁচলে তাকালো, সন্দেহে মিশাল কণ্ঠে বলল, মানে? জাঙ্কুক ঠোঁট কামড়ে হেসে বলল, আপনার কি মনে হয় ইউনো এমনি এমনি চলে গেছে বিয়ের আসর ছেড়ে? তের মাথায় যেন বাজ পড়ল, বিস্ময়ে বলল, তার মানে এসবের পিছনে তুমি? জাঙ্কুক স্বাভাবিক ভঙ্গিতে বলল, জি বিবি সাহেবা। তে রাগে গর্জে উঠল, কিন্তু কিভাবে? জাঙ্কুক ঠোঁট চেপে হাসলো, বলল, বলবো না, থাক, চড়িয়ে গাল ফাটিয়ে দেবো, বলো বলছি। জাঙ্কুক নির্লিপ্ত ভঙ্গিতে হাসলো, তারপর চমৎকার স্বাভাবিক কণ্ঠে বলল, ইউনোকে বলেছি আপনি লেসবিয়ান। তের মাথায় যেন বাজ পড়ল, হতবাক চোখে তাকিয়ে রইল। তারপর নিজেকে সংযত করে দাঁতে দাঁত চেপে মৃদু চিৎকার করে বলল, কি? জাঙ্কুক ফিসফিসিয়ে বলল, আরে আস্তে, চুপ, বেয়াদব কোথাকার, আমি লেসবিয়ান। জাঙ্কুক কাঁধ ঝাঁকালো হেসে স্বাভাবিক ভঙ্গিতেই বলল, আরে আপনি লেসবিয়ান হলো আমার কোনো সমস্যা নেই, কিন্তু আসল কথা শুনুন না। আরো কিছু বাকি আছে নাকি? অনেক কিছু। শুনুন, ইউনো যখন গেটের সামনে এলো তখনই আমি ওর কানে ফুসমন্ত্র দিয়েছিলাম। আর ওই যে আমার পাশে 4-5 জন মেয়েকে দেখেছিলেন না, যাদেরকে দেখে আপনি রাগে ফুঁসছিলেন আর বারবার তাকাচ্ছিলেন, ওরা ছিল আমারই প্ল্যানের অংশ। মানে মানে আমি ইউনোকে ওদের দেখিয়ে বলেছি ওরা আপনার এক্স গার্লফ্রেন্ড ছিল, আর ওরাও আমার ইশারায় হ্যাঁ বলে দিয়েছিল। তে চুপ, হৃদয়ে রক্ত চলাচল দ্রুততর হচ্ছে। জাঙ্কুকের ঠোঁটের কোণে রহস্যের হাসি টেনে বলল, তবে শুধু এইটুকুই না, আরো বিশ্বাসযোগ্য করতে জিমিনের সাহায্য নিয়েছি। ও ইউনোকে বলেছে আপনি জিমিনের সাথেও জোর জবরদস্তি করেছেন। কি? হ্যাঁ, আর আরো ভয় ধরানোর জন্য আমি এটাও বলেছি আপনার বাবা আগেও 4বার হার্ট অ্যাটাক করেছে। যদি তিনি জানতে পারেন তার মেয়ে লেসবিয়ান, তাহলে এবার নিশ্চিত মারা যাবেন। তাই ইউনো কিছু না বলে চুপচাপ পালিয়ে গেছে। জাঙ্কুক কটাক্ষের হাসি হেসে কিটকিটিয়ে হেসে উঠল। তে বিস্ময় অবাক হয়ে তাকিয়ে, এই ছেলেটা সত্যি এসব বলেছে? আল্লাহ মাবুদ, সে কি এই পৃথিবীতেই আছে নাকি অন্য কোনো গ্রহে এসেছে? আচমকা হাত পা অবশ্যই এলো। জাঙ্কুক দ্রুত মুঠো শক্ত করলো। তের হাত নিজের হাতের মুঠোয় চেপে ধরলো আরো দৃঢ়ভাবে। তের চোখের সামনে ঝাপসা হয়ে আসছে, চারপাশ যেন দুলে উঠছে। শরীরের ভারসাম্য ঠিক রাখতে না পেরে অজান্তেই সে জাঙ্কুকের কাঁধে মাথা রেখে দিল। জাঙ্কুক সামান্য ঝুঁকে ওর কাঁধে শক্ত হাতে আস্তে করে চেপে ধরলো। চারপাশের মানুষদের চোখে তৃপ্তির হাসি ফুটে উঠলো। জাঙ্কুক হালকা হাসলো, এরপর ধীর কণ্ঠে ফিসফিসিয়ে বলল,
এগুলো যখন শুনলেন বাকিটাও শুনে নিন। তে ঠোঁট লড়ল না, গলার স্বর বেরিয়ে আসছে না, কথা বলার শক্তি নেই, শুধু এক দৃষ্টিতে তাকিয়ে রইল জাংকুকের গভীর চোখের দিকে। আর কি বলার আছে এই ছেলেটা? জাংকুক নিঃশ্বাস ফেলে গলার স্বর আরো নিচু করলো। অতীতের হৃদয়স্পর্শী সত্য তার ঠোঁট ছুঁয়ে বেরিয়ে এলো। 18 বছর বয়সে আপনাকে প্রথম দেখে বুকের ভিতরে ঝড় উঠেছিল। আজও স্পষ্ট মনে আছে সেই দিন আমাদের বাড়িতে এসেছিলেন বেড়াতে। সদ্য গোসল সেরে ভিজা চুলে যখন ঘর থেকে বেরিয়েছিলেন, আমি সেদিন তাড়াহুড়ো করে যাচ্ছিলাম। আপনি বের হতেই আচমকা ধাক্কা লেগেছিল আমাদের, কিন্তু সত্যিকারের ধাক্কাটা লেগেছিল আমার হৃদয়। প্রথম আপনার মতো আমিও ভেবেছিলাম হয়তো স্রেফ আকর্ষণ, কিন্তু সময়ের সাথে সাথে বুঝতে পারলাম এটা আকর্ষণ নয়, এটা ভালোবাসা। আমি জানতাম আপনাকে আমার সঙ্গে কখনোই বিয়ে দেবে না, আর না তো আপনি আমাকে ভালোবাসবেন। এই জন্যই আমি পরিকল্পনা করেছি আপনাকে পাওয়ার, তবে তা শারীরিকভাবে নয়, সম্পূর্ণ মনে মনে। তাই তো একদিন হঠাৎ বলেই দিলাম আমি আপনাকে ভালোবাসি। এরপর 3 বছর নিখোঁজ হয়ে গেলাম। এটাই ছিল আমার মনের খেলা। মেয়েরা যখন জানতে পারে কেউ তাদেরকে ভালোবাসে, তখন ওই ব্যক্তির প্রতি অবহেলা বাড়তে থাকে। ওরা চায় সেই মানুষটা পিছনে ঘুরুক, বিরক্ত করুক, কথা বলার জন্য মরিয়া হয়ে উঠুক। এটাই ওদের প্রত্যাশা, কিন্তু বাস্তবে ওরা ভালোবাসে না। আপনিও সেটাই ভেবেছিলেন, তাই না? আপনি হয়তো ভেবেছিলেন আমি আপনার পিছনে ঘুরবো, আপনাকে বিরক্ত করব, এটাই তো স্বাভাবিক। কিন্তু আমি তা করিনি। আমি 3 বছর অদৃশ্য ছিলাম, আপনাকে বাধ্য করেছি আমাকে নিয়ে ভাবতে, আপনাকে তাড়িত করেছি যেন আমি আপনার চিন্তার অভ্যাস হয়ে যায়। আপনার খোঁজ আমি রেখেছি, কিন্তু আপনাকে আমার অস্তিত্বের ছায়া পর্যন্ত বুঝতে দেইনি। আর এভাবেই আপনি অজান্তেই আমাকে মনে রাখতে বাধ্য হয়েছেন। আর সেই অনুভূতিকে আরো গভীর করে 3 বছর পর জিমিনের বিয়েতে আপনাকে আরেকটু জ্বালিয়েছিলাম, কারণ আমিও পরীক্ষা করতে চেয়েছিলাম আমার দেওয়া ওষুধ কাজ করেছে কিনা। আমি সেদিন স্পষ্ট বুঝেছিলাম আপনিও ভালোবেসেছেন, তবে আপনার অজান্তে। এই সমস্ত কথা শুনে নির্বিকার দৃষ্টিতে তাকিয়ে বিস্ময়ের ভারে তার মন স্তব্ধ। জাংকুক নিঃশব্দে হাসল, ফের বলল, খেলেছি তো অবশ্যই, তবে মন নিয়ে নয়, আপনার চিন্তা ভাবনা নিয়ে, আপনার মস্তিষ্ক নিয়ে। আমি বড্ড স্বার্থপর সিনিয়র। আপনাকে পাওয়ার জন্য নির্লজ্জ স্বার্থপরতার সঙ্গে আপনাকে বাধ্য করেছি আমাকে ভালোবাসতে। তে চুপ, ঠোঁটের কোণে কোনো শব্দ নেই, দৃষ্টি স্থির। শব্দহীন সেই যুদ্ধের মাঝে কাজী বিয়ের কাজ শুরু করলেন। ভালোবাসার বন্ধনে বাধা পড়ল দুটি হৃদয়। সমাজের নিয়ম কতবার যে বন্ধনে আবদ্ধ করেছে ভালোবাসাকে, তবু মাঝে মাঝে ভালোবাসা নিজেই বন্ধন ভেঙে দেয়। আজও ব্যতিক্রম ঘটলো। এই যে দুটি আত্মা পবিত্র বন্ধনে সংযুক্ত হলো, এটাও তো ব্যতিক্রম। মধ্যরাত্রি, সময় দ্বীপভর পেরিয়ে 12টা 20। তে নিজের কক্ষে আধো আলো আধারে বসে নববধূর বেশে নিঃশব্দে ঘুমটার আড়ালে সিদ্ধান্ত হলো বাসর এই বাড়িতেই হবে। দূরত্বের হিসাব নিলে অন্য পথ ছিল না। রাজশাহী থেকে চট্টগ্রাম বেশ সুদীর্ঘ পথ, ক্লান্তি নিয়ে পাড়ি দেওয়া সম্ভব নয়। তাই জাংকুকের যাত্রা স্থগিত করেছে। বাকি পরিবারের সকলে চলে গেছে আগেভাগেই চট্টগ্রামে, সেখানে অপেক্ষা করছে আরেকটি অনুষ্ঠানে। ওর পরিবার হয়তো আরো একদিন থেকে যেত যদি না আচমকা বিয়ের সিদ্ধান্তটি গৃহীত হতো। কিন্তু এখন রীতি মানতে হবে। নববধূকে এমনি এমনি তো আর ঘরে তোলা যায় না। রুম সাজানো হয়েছে যত্ন আর নিখুঁত বিন্যাসে। সুগন্ধি ফুলে ভরা ঘরটি, একমাত্র কন্যার বাসর। এটা কি তাড়াহুড়ো করে সম্পন্ন করার অনুষ্ঠান? তের বাবা তা মানতে পারেনি, সময় নিয়েছেন, তাই এই দেরি। এদিকে জাংকুক ক্লান্ত, ঘামাক্ত কপালে এলো সবে, বিরক্তিতে মন ভারাক্রান্ত। বউকে মুহূর্তের জন্য ছেড়ে থাকা অসহনীয়, অথচ কক্ষের দরজা পেরোনোর আগে একদল আত্মীয় স্বজন ও বন্ধুরা বাধা দিল। অর্থ দাবি করা হলো, চিরাচরিত রীতির নাম করে থামিয়ে দেওয়া হলো সময়কে। জাংকুক কপাল কুঁচকে বিরক্ত হয়ে বলল, অসভ্যের দল, আমার বিয়ে করা হালাল বউয়ের কাছে যেতে নাকি
টাকা দিতে হবে। কি হাস্যকর কুসংস্কার, যত সব। দরজা ঠেলে ঠুলে ঢুকলো সে। প্রথম পদক্ষেপে শ্বাসরোধী পরিবেশ অনুভব করলো। রুমের আংশিক আলোকিত পরিসরে দৃষ্টিপথ স্থির হলো। বিছানায় সুগন্ধি পুষ্পমালায় সজ্জিত। কেন্দ্রে বসে আছে একটি অবয়ব। বিশাল ঘোমটার অন্তরালে অপেক্ষায় তার প্রাণপ্রিয়। হৃদ স্পন্দন ক্ষণিকের জন্য থেমে গেল। অজান্তেই শুষ্ক ঢোক গলায় আটকে গেল। সাংবাদিকের মতো গম্ভীর স্বরে নয়, গভীর ভালোবাসায় দগ্ধ প্রেয়সীর কাছে স্বামী সুলভ অধিকারী বিড়বিড়িয়ে বলল, আজ সকল কষ্টের অবসান হবে। যে দীর্ঘ অপেক্ষার যন্ত্রণা তুমি সহ্য করেছো, তার ঋণ আমি আজই শোধ করব। জাঙ্কুক পিছনের দিকে চুল ব্যাক ব্রাশ করতে করতে শান্ত মনে এগিয়ে এলো। বিছানার সামনে এসে দাঁড়ালো সে। তে নিশ্চল হয়ে বসে, এতটুকু নড়াচড়া নেই। জাঙ্কুকের মনে ক্ষণিকের দ্বিধা জাগলো। এটা কি লজ্জা নাকি কোনো রীতি? শুনেছে নববধূ স্বামীর চরণ স্পর্শ করে প্রমাণ করে। যদিও এসব অনর্থক আনুষ্ঠানিকতা তার কোনো আগ্রহ নেই। সে ভেবেই নিল ক্লান্তির ভারে নিশ্চুক্তি। মৃদু হাসি ঠোঁটে ফুটলো। নিঃশব্দে বিছানায় বসলো সে। কিন্তু তে তবুও নিশ্চল। জাঙ্কুক হাত বাড়িয়ে ঘুমটা সরাতে গেল। ঠিক তক্ষুনি হঠাৎ বিস্ফোরণের মতো তে ধূমকেতুর মতো লাফিয়ে উঠলো। জাঙ্কুক হকচকিয়ে উঠলো। মুহূর্তে বিভ্রান্তের গহ্বরে তলিয়ে গেল চেতনা। কিন্তু সম্বিত ফিরে পাওয়ার সুযোগ পেল না সে। পরবর্তী ক্ষণেই তে ঘোমটার আড়াল থেকে প্রকাশ পেল এক ভয়ঙ্কর ক্রোধ। নিমিষেই জাঙ্কুকের উপর ঝাঁপিয়ে পড়ল তে। ভারসাম্য হারিয়ে বিছানায় সশব্দে পড়ে গেল জাঙ্কুক। অগ্নিমূর্তি ধারণ করেছে তে। নাকের ছিদ্র দিয়ে শ্বাস দ্রুত নিচ্ছে। দৃশ্যপট বাতাসে জ্বলছে তার মুখের রাগ। ঘোমটায় হিংস্র ভঙ্গিতে ছুঁড়ে ফেলল মেয়েটি। হাতে ধরা ছোট্ট ছুরি তৎক্ষণাৎ প্রবল শক্তিতে চেপে ধরল সে জাঙ্কুকের গলায়। বসে পড়ল জাঙ্কুকের বুকের উপরে। গরম দৃষ্টিতে তাকিয়ে জাঙ্কুকের চমকিত চোখে। জাঙ্কুকের চেতনা বিভ্রান্তির অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে। তে দাঁত কটমট করে বলল, তোর বাচ্চা, তুই আমার সাথে ঢং করছিস? হ্যাঁ, আমার অনুভূতি নিয়ে খেলা করা। তিনটা বছর আমি নরক যন্ত্রণায় কাটিয়েছি। প্রত্যেকটা রাত কাটিয়েছি কুকুরের মতো কেঁদে। সিনিয়র বিয়ে করার শখ, তাই না? তোর সব শখ আমি আজকে শেষ করে দেব। আজ তোকে খুন করে ফেলবো আমি। তোর বাসর করার শখ মিটাবো আমি, কুত্তা। জাঙ্কুক একবার ছুরির দিকে তাকায় তো আর একবার তের দিকে। এরপর বিস্ময়ে আটকে চিৎকার করে উঠলো, হায় আল্লাহ, এখন খুনি মেয়েকে বিয়ে করলাম আমি। বাসর রাতে ছুরি গলায় চেপে ধরেছে। যেখানে পা ছোঁয়ার কথা ছিল সেখানে আমাকে খুন করতে এসেছে ছুরি দিয়ে। আম্মা, আম্মা গো, আমি বাসর করবো না আম্মা। তে বিরক্তিতে এক হাতে ছুরি চেপে ধরে অপর হাত জাঙ্কুকের ঠোঁটে শক্তভাবে চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলল, চুপ, একদম চুপ, একটা শব্দ বলবি না। তোকে আমি আজ নিজের হাতে মেরে ফেলবো, শেষ করে দেবো। আমার যন্ত্রণা তোর মতো নির্লজ্জ কখনোই বুঝতে পারবে না। জাঙ্কুকের ঠোঁটে সূক্ষ্ম হাসি খেলে গেল। বুঝতে বাকি নেই তার সিনিয়র বধূ প্রচন্ড রাগে পড়ছে। দীর্ঘ অপেক্ষার আগুনে পোড়া তার কোমল হৃদয়। এটা বোঝার সাথে সাথে বুকে প্রশান্তির স্রোত বয়ে গেল। তবে প্রশান্তির আড়ালে এবার শয়তানি হাসি রেখা ফুটে উঠল তার ঠোঁটে। শক্ত দুটো বাহু বজ্রের মতো উঠল। তেজ শাড়ির আবরণের আড়ালে সরু কোমর দৃঢ়ভাবে জড়িয়ে ধরল জাঙ্কুকের শক্ত দুটি হাত। হঠাৎ টানে তের নরম দেহকে নিজের বুকের উপরে ফেলল। তের শরীরে বিদ্যুতের মতো কেঁপে উঠল অপ্রত্যাশিত স্পর্শে। তবুও কঠোরতা বজায় রাখার জন্য কঠিন স্বরে ধমক দিল সে, একদম কাছে আসার চেষ্টা করবি না, ছবি নামায় বলে দিলাম। জাঙ্কুকের ঠোঁটে বাঁকা হাসি ফুটে উঠল। তার হাত তের সরু কোমরকে প্রবলভাবে চেপে ধরল। হঠাৎ স্পর্শে তের নরম ত্বক কুঁচকে গেল। চোখ মুখ শক্ত করে নিল। জাঙ্কুকের চোখে গাঢ় নেশা। কাঁপা কণ্ঠে হিসিয়ে বলল, আমি তো আপনি থেকে তুমিতে নামতে চেয়েছিলাম তে, আর তুমি সরাসরি তুমি থেকে তুই। এমন অন্যায় বাসরাতে একজন স্বামী কিভাবে সহ্য করবে? তের মন বিপর্যস্ত। জাঙ্কুকের কণ্ঠস্বরে এই প্রথম তুমি সম্বোধনে অজান্তে ছুরির মুঠি ঢিলে হয়ে গেল তার। ঠিক
তখনই কিছু বোঝার আগেই জাঙ্কুক শক্ত বাহুতে তাকে উল্টে দিল বিছানা। তের কোমল শরীর নরম তুলোর মতো বিছানায় ছড়িয়ে গেল। জাঙ্কুক দ্রুত তার শরীরের উপর হেলান দিয়ে নতজানু হলো। গরম নিঃশ্বাস তের ত্বকের কাছাকাছি ফেলে নেশাগ্রস্ত কণ্ঠে হিসিয়ে বলল, গরম লাগছে বউ, ঘাম ঝরছে, খুলে ফেলি সব। জাঙ্কুকের শেষ কথায় তের অন্তরাত্মা কেঁপে উঠল। চোখ বন্ধ হয়ে এলো, কথা বলার শক্তি নেই, সমস্ত অস্তিত্ব জড়তায় ঢাকা। জাঙ্কুক তা দেখে ধীরে কবজির বাঁধন আলগা করে ছুরিটি কেড়ে নিল। ধারালো ধাতবের ফলাটি সে অত্যন্ত সুন্দরভাবে তের নরম গালের উপরে বুলিয়ে দিল। ঠান্ডা স্পর্শে তের শ্বাস ভারী হয়ে উঠল। জাঙ্কুকের ঠোঁটে শয়তানি হাসি ফুটল। ছুরিটি এবার আঙুলের নিয়ন্ত্রণে ধীরে ধীরে নেমে এলো তের কাঁপতে থাকা লাল ঠোঁটের উপরে। ভারী স্বরে বলল, এত রাগ, এত অভিমান, ছুরি দিয়ে খুন করতে চাও জান? আমি তো তোমার রূপে খুনি হয়ে যাচ্ছি। এরপর ছুরিটা সরিয়ে তের ঠোঁটের কাছে নিজের ঠোঁট এনে শ্বাস ছেড়ে গভীর স্বরে বলল, সিনিয়রকে শুধু বিয়ে নয়, আরো অনেক কিছু করার ইচ্ছে আমার। আজ রাতে তোমাকে ছুঁয়ে শেষ হয়ে যাব, ভেঙে দেব সকল অভিযোগ, থাকবে না কোনো অভিমান, খুন হব নিজে, রক্তাক্ত করব তোমাকে। তে এবার চোখ মিলে তাকালো। আধো আলোয় জাঙ্কুকে ঘোর লাগা নিঃস্বার্থ চোখ দুটো স্পষ্ট। এক নিমিষে হৃদস্পন্দন এলোমেলো হয়ে গেল। বলতে চাইলো কাঁপা কণ্ঠে, না, আমি কিছুতেই। কিন্তু কথা শেষ করার আগে জাঙ্কুকের আঙুল থেকে ছুরিটি দূরে ছিটকে পড়ল। তে কিছু বুঝে ওঠার আগে তার নরম তুলতুলে নীরব ঠোঁটে জাঙ্কুকের ঠোঁট চেপে বসলো। এক হাতে শক্ত করে আঁকড়ে ধরলো কোমর, অন্য হাতে চেপে ধরলো গলা। তের উন্মত্ত হাতে জাঙ্কুকের চুলের মুঠোয় নিল। চোখ জোড়া আবেগের ভরে বন্ধ হয়ে এলো। জাঙ্কুকের ঠোঁটের হিংস্র আকাঙ্ক্ষায় এখন দমাতে পারা গেল না। তের কোমল ঠোঁটের উপরে দখল জমালো নিষ্ঠুর ভাবে। ধারালো দাঁত ক্ষত সৃষ্টি করলো কোমল ঠোঁটে। রক্তের লাল রং ফুটে উঠলো মেয়েটির ঠোঁটে। জাঙ্কুক এক মুহূর্তের জন্য থামলো না। সেই উষ্ণ রক্তধারা সেও ঠোঁট দিয়ে চুষে নিল। ব্যথার তীব্রতায় তে নখ গভীরভাবে ঢুকে গেল জাঙ্কুকের চুলের ভিতর। চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ল দুফোঁটা অশ্রু। দুজনের বুকে দীর্ঘদিনের জ্বালা জমে আছে। এই মুহূর্তে তার বিস্ফোরণ অনিবার্য। তের শ্বাস ভারী হচ্ছে, উত্তেজনার ঘূর্ণিতে বন্দী হয়ে পড়ছে অস্তিত্ব। জাঙ্কুক দীর্ঘ সময় পর ঠোঁট সরালো, তারপর চোখ বুলালো নিষিদ্ধ সব স্থানে। জাঙ্কুকের শ্বাস প্রশ্বাসে ফুলে উঠেছে বুক। জাঙ্কুক তের কপালে কপাল ঠেকিয়ে ফিসফিসিয়ে বলল, I can control myself, not anymore. এই কথার সঙ্গে সঙ্গে জাঙ্কুকের হাত প্রবল জোরে ঝেঁকে উঠল। দ্রুত আঙুলে পাঞ্জাবি বোতামগুলোর উপরে নেমে এলো। মুহূর্তেই খুলে গেল সুঠাম দেহ। আবরণ ছিঁড়ে প্রকাশ পেল কঠিন গরম। তের চেতনার প্রতিক্রিয়া জাঙ্কুককে ঠেলে সরিয়ে দিল। জাঙ্কুক রাগে টকটকে লাল চোখে তাকালো। তে এক ঝটকায় শাড়ির আঁচল শক্ত করে ধরে সামনে ব্যাকুল পায়ে ছুটে গেল বারান্দার দিকে। বাইরের আকাশ গম্ভীর, নিঃশব্দ আহ্বান জানাচ্ছে। বাতাসের গতিতে শরীরের কাঁপুনি অন্তকালে প্রতীক্ষার মতো ভারী হয়ে আসছে পরিবেশ। বৃষ্টি আসছে। তের শ্বাস দ্রুত হয়ে উঠছে। হৃৎপিণ্ডে অজানা ভয়ে প্রতিধ্বনি হচ্ছে। এই রাত, এই স্পর্শ, এই ঘনিষ্ঠতা সবকিছুই অপরিচিত। স্বামী হলেও ভয় পাচ্ছে খুব। জাঙ্কুক স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। এরপর দীর্ণ পায়ে এগিয়ে গেল ব্যালকনির দিকে। তৎক্ষণাৎ দুটি হাত শক্ত মুঠোয় ঘুরে গেল তের কোমরের ঘিরে। প্রবল চাপ দিল সে। নখের গভীরতায় দাগ আনলো কোমরের ত্বকে। এরপর ঠোঁট ডুবিয়ে দিল তের উন্মুক্ত ঘাড়ের আবরণহীন ত্বকে। কেঁপে উঠল তের। তের চিবুক শক্ত হয়ে এলো। ঠোঁট কোমরে মুষ্টিবদ্ধ, হাতে আঁকড়ে ধরল শাড়ির ভাত। ঠিক তখনই প্রবল বর্ষণে আকাশ ছিঁড়ে গেল। নির্জন বারান্দায় পাথরের মেঝেতে রিমঝিমিয়ে বৃষ্টি আছড়ে পড়ল। অল্পক্ষণের মধ্যেই ফোয়ারার মতো হালকা ভিজে গেল দুজনের দেহ। জাঙ্কুকের মুখের শক্তিতে
তের কাপ ফিরিয়ে আনলো তাকে নিজের দিকে। তের সরু শরীর থরথর করে কাঁপছে। ঠান্ডা নাকি অন্য কোনো অনুভূতির আঘাতে তা বুঝতে পারছে না সে নিজে। জাঙ্কুক এক দৃষ্টিতে তাকিয়ে রইল। খুঁটিয়ে দেখলো তেকে। ভারী অলংকার ও ভারী শাড়িতে ঢাকা মেয়েটি। অসন্তোষ ছড়ালো মস্তিষ্কে। এরপর শক্ত হাতে সে ঝটকায় খুলে ফেললো গলা ভারী সোনার হার। নিচু কণ্ঠে গম্ভীর স্বরে বলল, তোমার ঠোঁটের এলোমেলো শব্দ শুনতে চাই জান। আঙুল এবার তের কানের দুলে গিয়ে ঠেকলো। উন্মুক্ত কণ্ঠে ফিসফিসিয়ে বলল, তোমার নখের দাগ আমার দেহেতে আঁকা হোক বউ। উদ্দীপনায় দেহ উত্তপ্ত হয়ে উঠেছে। হাতের বালা চুড়ি একে একে করে খুলে ফেলেছে সে। আরো কাছে নেমে এলো কণ্ঠস্বরের জোর, তোমার শ্বাসের কম্পন অনুভব করতে চাই। আজ মানব না কোনো বাধা, শুনছি না কোনো বারণ। এই রাত তোমার আমার, নেমে আসুক মরণ। তের মন অবশ্যই আসছে, প্রতিক্রিয়া প্রকাশ করতে পারছে না। জাঙ্কুক কোনো অপেক্ষা করলো না। অস্থিরতায় ভারী অলংকারের সমাপ্তি ঘটিয়ে ফেললো ওই বারান্দায়। তারপর শাড়ির আবরণ খুলে ফেললো মুহূর্তে। এরপর এক ঝটকায় তেকে কোলে তুলে নিল শক্ত বাহুতে। তের দুটি হাত জাঙ্কুকের গলায় শক্তভাবে জড়িয়ে গেল। তার শ্বাস প্রশ্বাস দ্রুত। জাঙ্কুক দ্রুত পায়ে এগিয়ে প্রবেশ করলো শয়ন কক্ষে। তের অবশ গরম ভেজা শরীর শুইয়ে দিল বিছানায়। পরবর্তী মুহূর্তে নিজেকে মুক্ত করলো সে। তের উপরে নিজের ভারসাম্য ছেড়ে দিল সম্পূর্ণভাবে। কানের কাছে নরম স্বরে ফিসফিসিয়ে বলল, আজ ভালো হতে পারবো না আমি সিনিয়র। খারাপকে দেখে নাও, সয়ে নাও, কেটে নাও। তে নিজের ঠোঁট কামড়ে ধরল। জাঙ্কুক ঠোঁট বুলিয়ে নিল ওর ওষ্ঠের উপর। ধীর কণ্ঠে ফিসফিসিয়ে বলল, ইটস উইল বি হার্ড, ফাস্ট, ডার্টি। আর ইউ রেডি সিনিয়র বেবি? তে কিছু বলল না। বাহু দ্বিগুণ শক্ত হয়ে আঁকড়ে ধরল জাঙ্কুকের পেট। জাঙ্কুক বুঝে নিল যা বোঝা। মুচকি এসে এক মুহূর্ত অপেক্ষা করলো না সে। ওর অস্তিত্ব তের উপরে ঝাঁপিয়ে পড়ল। দখলের মতো ঘৃণ হলো স্পর্শ। প্রেমিক স্বামী আগুনের মতো উত্তাল, সংযমহীন। তে কাঁপা স্বরে নিঃশব্দে ঘুমিয়ে উঠল। নরম ঠোঁট কেঁপে উঠল অনুভূতির ভারে। অশ্রুর দুটি বিন্দু গড়িয়ে পড়ল চোখের কোণ দিয়ে। শিরা উপশিরা অবশ্যই এলো। সমস্ত সত্তা ভালোবাসার আগুনের স্রোতে ভেসে গেল। এই রাতে, এই মুহূর্তে সে নিজেকে সঁপে দিল তার স্বামী নামক প্রেমিকের কাছে। সময়ের প্রবাহে জাঙ্কুকের উন্মাদনা বেড়ে চলল, বাড়ল পাগলামি, প্রবল হলো তীব্রতা। তে গভীরভাবে তাকে আঁকড়ে ধরল। উভয়ই হারিয়ে গেল বর্ণনাতীত আবেগে। সমস্ত অস্তিত্ব ডুবে গেল উন্মাদনায়। মিলন হলো দুটি আত্মার, চেতনা, অস্তিত্বে। অবশেষে সমস্ত বাধা, সামাজিক বেড়াজাল, রঙিন নিয়মকে অগ্রাহ্য করে একত্রিত হলো দুটি সত্তা। বয়সের পার্থক্য গুরুত্বহীন হয়ে গেল। প্রতিকূলতায় মিশে গেল অটুট বন্ধনে। জাঙ্কুক নিজ অধিকারে গ্রহণ করলো তেকে পুরোপুরি, সম্পূর্ণভাবে। প্রতিষ্ঠিত হলো অধিকার, স্পষ্ট হলো সম্পর্ক। ভালোবাসা জয়ী হলো, ব্যর্থ হলো প্রচলিত ধারণা। সমাজের নিয়ম স্লান হয়ে গেল। শুধু রয়ে গেল অনুভূতির স্মৃতির গভীরে, মনের জ্বালায়। ভালোবাসার নাম খোদাই হয়ে গেল মনের গহীনে। How you don't know how to keep your business clean? Mommy, I'm out, daddy's getting hot. I'm the one who's hot, doing something unholy. He's something, সো বাটারফ্লাই, গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থেকো। আল্লাহ হাফেজ।